আমরা বলছিলাম যে ডান ফুসফুস আর বাম ফুসফুসের মধ্যে কিছু ডিফারেন্স আছে। বাম ফুসফুসে যেহেতু হৃৎপিণ্ড থাকে, তাহলে বাম ফুসফুসের জায়গা দিতে গিয়ে একটু সরে যায়, তাহলে আয়তন একটু কমে যায়, ওজনও কমে যায়। এবং বাম ফুসফুসে লোব কম থাকে, তাই না? দুইটা লোব থাকে। ডান ফুসফুসে তিনটা লোব থাকে, এগুলোকে বলা হয় লোব। লোব মনে আছে তো? এই শব্দটা আবার বলতেছি কারণ আবার লাগবে। তো তাহলে বাম ফুসফুসের এগুলো হইলো লোব, এক একটা লোব। আর এই লোব গুলো আবার আরো যখন ছোট 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 খন্ডে ভাগ হয়, আরো ছোট 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 খন্ড, তখন এইগুলোকে বলা হয় সেগমেন্ট, তাই না? তাহলে আরো ছোট ছোট খন্ড হইলে, লোব থেকেও আরো ছোট খন্ড হইলে তখন বলা হয় সেগমেন্ট। তো এই যে উপরের কালোটা, এইটা হলো শ্বাসনালী, তাই না? তো শ্বাসনালী যখন দুইটা ভাগে ভাগ হয়, তখন এইটাকে ব্রঙ্কাস বলে। আমরা সেই 9-10 থেকে এটা শিখে আসছি। এইটা ডান ব্রঙ্কাস, ওইটা তাহলে বাম ব্রঙ্কাস। তো এই ব্রঙ্কাস দুইটা ভাগে কেন ভাগ হইছে? কারণ দুইটা ফুসফুসে যাওয়া লাগবে, শ্বাসনালী থাকলে তো দুই দিকে ঢুকতে পারবে না, তাহলে দুই দিকে ঢোকার জন্য ব্রঙ্কাসটা দুইটা ভাগে ভাগ হইছে। এখন দুই দিকে ঢুকেই কি শেষ, নাকি এর আরো ছড়াইতে হবে? উত্তর হইল আরো ছড়াইতে হবে। কেন? কারণ এই যে ব্রঙ্কিওল তো পরে লোব গুলোর মধ্যে আলাদা আলাদা করে ঢোকা লাগবে না? তাহলে এই ব্রঙ্কাসটা দেখা যাবে এদিকে এরকম তিনটা ভাগে ভাগ হইছে। বামের ব্রঙ্কাসটা দেখা যাবে বাম দিকে দুইটা ভাগে ভাগ হইছে। আবার ব্রঙ্কাসই, নট ব্রঙ্কিওল, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এগুলোও তো ব্রঙ্কাস। পার্থক্য কি? তাহলে কিভাবে পার্থক্য করব? প্রথমে যে ভাগটা হইছে এইটাকে আমরা বলি প্রাইমারি ব্রঙ্কাস। এটাকে আমরা বলি প্রাইমারি ব্রঙ্কাস। আর এই যে যে ভাগগুলো হইছে, এইটাকে তাহলে আমরা কি বলবো? প্রথমটা প্রাইমারি হলে এটা সেকেন্ডারি ব্রঙ্কাস। তাহলে এইগুলো হইলো সেকেন্ডারি ব্রঙ্কাস। তো সেকেন্ডারি ব্রঙ্কাসের আবার আরেকটা নাম আছে। সেকেন্ডারি ব্রঙ্কাসটা কোথায় ঢুকছে? লোবের মধ্যে না সেগমেন্টের মধ্যে? লোবের মধ্যে ঢুকছে। সেই জন্য এই ব্রঙ্কাসটাকে বলা হয় লোবার ব্রঙ্কাস। লোবের মধ্যে ঢোকে, সেই জন্য লোবার ব্রঙ্কাস বলা হয়। ক্লিয়ার? তো আচ্ছা, তাহলে বুঝলাম যে ব্রঙ্কাস দুইটা ভাগে ভাগ হয়ে ব্রঙ্কাস হয়েছে। এইখান থেকে ডান ব্রঙ্কাসটা তিনটা ভাগে ভাগ হয়, বাম ব্রঙ্কাসটা দুইটা ভাগে ভাগ হয়। ঠিক আছে, ভাগ হয়েই কি শেষ, নাকি আরো ভাগ হবে? আরো ভাগ হবে। কয়টা ভাগ হবে? ডান ব্রঙ্কাসটা, ডানে সেগমেন্ট কয়টা? 10টা। বামে সেগমেন্ট 8টা। তাহলে এইটা আবার 10টা ভাগে ভাগ হবে, এরকম করে 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 করে। ব্রঙ্কাসই কিন্তু, নট ব্রঙ্কিওল। ব্রঙ্কাসই আরো ভাগে ভাগ হবে, আরো ভাগে ভাগ হবে। এদিকেও ব্রঙ্কাসই আরো ভাগে ভাগ হবে। তো এইবার যে ভাগগুলো হলো, এটাকে তাহলে কি বলবো? প্রাইমারি সেকেন্ডারি হয়ে গেছে। তাহলে এইটার নাম, এই ভাগগুলোর নাম প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপর এটা কি হয়? টারশিয়ারি হয়। টারশিয়ারি, তাই না? আমরা তো কেমিস্ট্রিতে পড়ে আসছি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে এই ব্রঙ্কাসটার নাম টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি। তো টারশিয়ারি ব্রঙ্কাসটা কোথায় ঢুকছে? ফুসফুসে ঢুকছে, না লোবে ঢুকছে, না একদম সেগমেন্টের মধ্যে ঢুকছে? সেগমেন্টে ঢুকছে। তাহলে এটার নাম কি হবে? লোবে ঢোকারটা যদি লোবার ব্রঙ্কাস হয়, সেগমেন্টে ঢোকারটা সেগমেন্টাল ব্রঙ্কাস হবে। তাহলে টারশিয়ারি ব্রঙ্কাসের আরেকটা নাম হলো সেগমেন্টাল ব্রঙ্কাস। এসব কথা বইয়ে অনেক ভিজি ভিজি করে এটাতে অনেক কিছু লেখা আছে হ্যান ত্যান। খালি মাথার মধ্যে এই জিনিসগুলো ঢুকাবো যে ডান ফুসফুসে এই জিনিস আছে, বাম ফুসফুসে এই জিনিস আছে, তাহলে ডান ফুসফুস এত ভাগে ভাগ হবে, আর সেইগুলোর নাম ধাপে ধাপে এই লাইন হবে। তাহলে যেটা সেকেন্ডারি ব্রঙ্কাস সেটাই লোবে ঢোকে, সেটাই লোবার ব্রঙ্কাস। যেটা টারশিয়ারি ব্রঙ্কাস সেটা সেগমেন্টের মধ্যে ঢুকে যায়, সেজন্য সেটাই সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে সেগমেন্টাল ব্রঙ্কাস কয়টা? ডানে 10টা, বামে 8টা। লোবার ব্রঙ্কাস কয়টা? ডানে 3টা, বামে 2টা। এই জন্য গতদিন ফুসফুসের পার্থক্য তোমাদের আগে ভালো করে মাথায় মধ্যে নিয়ে আসতে বলছিলাম, তোমরা নিয়ে আসছো? আচ্ছা, হ্যাঁ, কি প্রশ্ন করতেছিলা বলো দেখি। একটা গান আছে, আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, শুনছো? এইটা হলো আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। এখান থেকে এইদিকে যাচ্ছে, এটা কি ডান না বাম? ডান হাত। এইটা বাম হাত। তো তাহলে এই ফুসফুসটা, এই পাশে যে ফুসফুস আছে আমার, সেটা ডান ফুসফুস। এই পাশের ফুসফুস বাম ফুসফুস। এই জন্য আমরা যখন এখানে দেখবো, তখন বামেরটাকে মনে হবে ওই বোর্ডে যে মানুষটা বোর্ড বোর্ড মানুষটার এইটা হলো ডান, এইটা হলো বাম। তাহলে এইটা ডান ফুসফুস, এটা বাম ফুসফুস। ক্লিয়ার? তোমার সমস্যা? ওকে। তাহলে এইটুকু আমরা বুঝছি সেগমেন্ট, ব্রঙ্কাস টঙ্কাস কি হলো না হলো। এখন ব্রঙ্কাস যখন আরো ছোট ছোট ভাগে ভাগ হবে, এইসব তোমরা 9-10 পড়েই আসছি। ব্রঙ্কাস থেকে টারশিয়ারি ব্রঙ্কাস তো হয়েছিল, টারশিয়ারি ব্রঙ্কাসও আরো ছোট ভাগে ভাগ হবে, আরো ছোট 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 ছোট, তখন এইগুলোর নাম হবে ব্রঙ্কিওল। এখন কথা হলো ব্রঙ্কাস যেরকম আমরা 9-10 পড়ছি ব্রঙ্কাস,
কিন্তু ব্রঙ্কাসের এখন দেখি 3টা স্টেজ আছে। সেরকম ব্রঙ্কিওলেরও 2 রকম ব্রঙ্কিওল আছে। প্রথমে একটা ব্রঙ্কিওল, এইটা আরো শাখায় যখন ভাগ হয়, আরো শাখায় যে ভাগ হয় ছোট 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 ছোট, তখন আরেকটা ব্রঙ্কিওল। প্রথম যে ব্রঙ্কিওল, এইটার নাম প্রান্তীয় ব্রঙ্কিওল। প্রথম ব্রঙ্কিওল গুলোর নাম প্রান্তীয় ব্রঙ্কিওল, যেগুলো কাছাকাছি থাকে। আর যেগুলো নিচের দিকে মানে একদম ভিতরের দিকে থাকে, সেইগুলো তো মোটামুটি শ্বসন অঞ্চলের কাছাকাছি চলে যায়, মানে যেখানে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন বিনিময় হবে রক্তের সাথে, ওই কাছাকাছি যেখানে শ্বসন হয় তার কাছাকাছি চলে যায়। সেই জন্য এই ব্রঙ্কিওল গুলোকে বলা হয় শ্বসন ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওল গুলোকে বলা হয় শ্বসন ব্রঙ্কিওল। তাহলে প্রথমে প্রান্তীয় ব্রঙ্কিওল, আর এইগুলা শ্বসন ব্রঙ্কিওল, এই দুইটা হবে পার্ট। শ্বসন ব্রঙ্কিওল আরো আবার শাখায় ভাগ হবে, আরো শাখা। এই শাখাগুলো এই যেরকম ছোট 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 শাখা, এখানে তো বোঝাই যাচ্ছে না, আচ্ছা যাই হোক, আরো ছোট 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 শাখায় ভাগ হবে ভাগ হবে ভাগ হবে। এই শাখাগুলোকে বলা হয় অ্যালভিওলার নালী। এই শাখাগুলোকে বলা হয় আজিজ, এই শাখাগুলোকে বলা হয় অ্যালভিওলার নালী। কেন নাম অ্যালভিওলার নালী? কারণ এই শাখাগুলো যে থলিতে গেছে, এই থলিগুলোর নাম হলো অ্যালভিওলাস। আমরা 9 10 এরকম দেখছি যে একটা থলি থাকে অ্যালভিওলাস, কিন্তু এখন আবার দেখবো যে না, আগেই না, এই অ্যালভিওলার নালীটা এইরকম অনেকগুলো অ্যালভিওলাস পরপর থাকে, এই 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 এইরকম থাকে, তারপর। তো এই যে পুরাটুকু, পুরাটুকুকে বলা হয় অ্যালভিওলার থলি। পুরাটুকুকে বলা হয় অ্যালভিওলার থলি। অ্যালভিওলার থলি, পুরাটুকুকে বলা হয় অ্যালভিওলার থলি। আর এই অ্যালভিওলার থলির মধ্যে এই রকম কয়টা আছে? অনেকগুলো আছে। এই এক একটাকে, এক একটা এক একটা এক একটা এক একটাকে বলা হয় অ্যালভিওলাস। ক্লিয়ার? আর অনেকগুলো অ্যালভিওলার থলি মিলে, দেখো এই একটা অ্যালভিওলার থলি, এই একটা অ্যালভিওলার থলি, এই একটা অ্যালভিওলার থলি, সবগুলো মিলে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করছে, ফাঁকা জায়গা। যখনই কোনো ফাঁকা জায়গা তৈরি হয়, যেমন আমাদের হৃৎপিণ্ডের মধ্যে ফাঁকা জায়গা আছে, সেখানে দেহ থেকে সব অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে, এই ফাঁকা জায়গাকে আমরা বলি অ্যাট্রিয়াম, হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম, তাই না? তো এই ফাঁকা জায়গাটাকে বলা হয় অ্যাট্রিয়াম। এই ফাঁকা জায়গাকে বলা হয় অ্যাট্রিয়াম। তো এইগুলো পরীক্ষায় আসার মতো কোনো কিছুই না, খালি এমসিকিউ এর জন্য জানা লাগবে কিসের পর কি হয়। আমরা শ্বাসনালী পর্যন্ত কতদিনই দেখছিলাম, ফুসফুসের ভাগ দেখছিলাম, তারপর আজকে দেখলাম যে হ্যাঁ, শ্বাসনালী যখন 2টা ভাগে ভাগ হয় তখন হয় ব্রঙ্কাস। ব্রঙ্কাস আরো ভাগে ভাগ হয়, প্রথমে সেকেন্ডারি বা লোয়ার ব্রঙ্কাস হয়, তারপর টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস হয়, সেইখান থেকে আবার ভাগ হয়ে ব্রঙ্কিওল হওয়ার কথা। কিন্তু এখানে ব্রঙ্কিওল 2টা ধাপে ভাগ হয়। প্রথমে যে ভাগগুলো হয় এইগুলো হলো প্রান্তীয় ব্রঙ্কিওল, এইখান থেকে যখন আবার ভাগ হয় তখন এগুলো শ্বসন ব্রঙ্কিওল, কারণ একদম বায়ুথলির কাছাকাছি আছে এগুলো। আর শ্বসন ব্রঙ্কিওলের পরে অ্যালভিওলাসে যাওয়ার জন্য কিছু নালী আছে, সেই জন্য এগুলোর নাম অ্যালভিওলার নালী, থেকে অ্যালভিওলাসে যায়। তো অ্যালভিওলাস গুলো আবার একসঙ্গে অনেকগুলো যুক্ত, এই সব অ্যালভিওলাস মিলে যে থলি গঠন করে এটা অ্যালভিওলার থলি। আর এই এক একটাকে বলা হয় অ্যালভিওলাস। বুঝা গেছে? ওকে, তাহলে এই হলো মোটামুটি এমসিকিউ এর জন্য পড়া লাগবে। আরেকটা জিনিস এখানে পড়া লাগবে, যেখানে দেখো একের পর এক একের পর এক শাখা উপশাখা হতেই থাকছে না, খালি একের পর এক ভাগ হচ্ছেই আর হচ্ছেই, ভাগ হচ্ছেই আর হচ্ছেই। অনেকটা আমরা যেরকম গাছের ক্ষেত্রে দেখছি, গাছের শাখা থেকে প্রশাখা, শাখা থেকে উপশাখা, এরকম ভাগ হইতে 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 পাতা পর্যন্ত চলে যায়, এইরকম না? কিন্তু গাছের ভাগগুলো কি নিচ থেকে উপরে হয় না উপর থেকে নিচে হয়? নিচ থেকে উপরে। এখানে কি হয়েছে? উপর থেকে নিচে। সেই জন্য এটাকে উল্টানো শ্বসন বৃক্ষ বলা হয়, উল্টানো শ্বসন বৃক্ষ বলা হয়। বোঝা গেছে? আচ্ছা, তো এখান থেকে আর তেমন কিছু করার নাই। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস করব, এইটা সিপিএ 3 স্টার। সেটা হলো একটা অ্যালভিওলাসের গঠন কেমন হবে। অ্যালভিওলাস আঁকানো লাগবে। তো এইটাও আমরা সহজ উপায়ে আগে কয়েকটা আইডিয়া মাথার মধ্যে সেট করে নেই, যে অ্যালভিওলাস আঁকাতে গেলে আমাদের কি বিষয় মাথায় রাখা লাগবে, তাহলে আমরা সহজে এইটা আঁকায় ফেলতে পারবো। দেখো, এইটা হলো একটা অ্যালভিওলার থলি, তোমাদের কি পড়া আছে এরপরে? ও আজকে নাই, শরীফ শরীফ স্যারের কাছে। আচ্ছা, ফিজিক্স কার কাছে শুরু করলা তোমরা পরে পড়া? শহীদ ফিজিক্স। হাসির কি হলো? হাসির কি হলো, ভালো পড়ায় না? আচ্ছা,
দেখো হ্যাঁ মনে হয় এখন ও নাই নাই বাইরে ট্যুরে গেছে, কোথায় যেন আসবে 15-16 তারিখে পুষ্টে। সবাই তো পুষ্টের আপনার পুষ্ট ছাড়া আছে কে? আচ্ছা, তবে কিছু টেক্সটাইল কলেজ আছে। টেক্সটাইল কলেজের কিছু মানে পাবনা টেক্সটাইল কলেজে গেলে কিছু পোস্টারে দেখা যায় যে পাবনা টেক্সটাইল কলেজে পড়ছে অমক ভাই, এবং ইনি ফুল তুলে দিচ্ছে কৃতি শিক্ষার্থী বুয়েটে চান্সপ্রাপ্ত অমক স্যারকে, তাই না? ফুল কি বুয়েটে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীটাই এই টেক্সটাইলে পড়া স্যারকে তুলে দিচ্ছে, না টেক্সটাইলে পড়া স্যারই বুয়েটের শিক্ষার্থীকে তুলে দিচ্ছে বা মেডিকেলের শিক্ষার্থীকে তুলে দিচ্ছে, এটা বোঝা যায় না। আচ্ছা যাই হোক, এত টেকনিক এত ট্রিক্স খালি ওরা যে হ্যাঁ অমক স্যারের কাছে গেলে অমক অমক সেই এতজন চান্স পাইছে, এই পাইছে এই পাইছে, এত কিছু যে শিখাই দিতে পারে, সে নিজে কিভাবে একটা পাবলিক ভার্সিটিতেও চান্স পাইলো না, এটাই তো বিশাল প্রশ্ন, তাই না? টেক্সটাইল কলেজে পড়লো, এই আর কি। শুধু পাবনা না, এটা সারা বাংলাদেশে এরকম হয়ে আছে, মানে যে যেভাবে পারতিছে খালি ব্যবসা করে যাচ্ছে, ব্যবসা করে যাচ্ছে, ব্যবসা তার কিছু নেই। আচ্ছা, এখন দেখো এখানে রক্তনালী আছে না? রক্তনালী আছে কেন? রক্তনালীর কাজ কি? ওইখানেও যে আমরা প্রথম দিন পড়ছিলাম, যেখানে তো অক্সিজেন গুলো আসবে সব বাইরে থেকে, অক্সিজেন এসে এইখানে জমা হবে, তাই না? এই অক্সিজেন গুলো এখান থেকে রক্তনালীর মধ্যে আসবে, কৈশিক জালিকার মধ্যে আসবে। রক্তনালী গুলো তো অনেক ছোট, কারণ অ্যালভিওলাস গুলো তো অনেক ছোট 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 ছোট। আর এই রক্তনালী গুলো তাহলে তো ধমনী শিরা তো অনেক বড়, এগুলো হলো কৈশিক জালিকা, একদম ছোট ওষুধের মতো। আমরা জুম করে দেখতেছি। আর এই রক্তনলীর মধ্যে আবার কোষের মধ্যে শ্বসন হয়ে যেসব কার্বন ডাই অক্সাইড জমা হয়েছিল, সেই কার্বন ডাই অক্সাইড গুলো আসছে, সেই কার্বন ডাই অক্সাইড গুলো এসে তাহলে এই কার্বন ডাই অক্সাইড গুলো রক্তনালী থেকে অ্যালভিওলাসের মধ্যে ঢুকে যাবে, তাই না? এইটাই কাজ হয়। তাহলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আদান প্রদানের জন্য এখানে রক্তনালী থাকে, ক্লিয়ার? মানে কৈশিক জালিকা থাকে। তাহলে আমরা যখন অ্যালভিওলাসের চিত্র আঁকতে যাব, অ্যালভিওলাসের চিত্র আঁকার জন্য আমাদের মাথায় রাখা লাগবে যে অ্যালভিওলাসের সাথে কিছু কৈশিক জালিকাও দিতে হবে, তাই না? আমাদের মাথায় রাখা লাগবে অ্যালভিওলাসের সাথে কিছু কৈশিক জালিকা অ্যাড করতে হবে, ক্লিয়ার? তারপর অ্যালভিওলাসের সাইজ আমরা কিভাবে আঁকবো? আঁকার সময় সাইজ গুলো কেমন হতে পারে? ফুসফুসটা একটা ছড়ানো জিনিস, ফুটবলের মতো, তাই না? যখন একটা ফুটবল ছড়ানো থাকে, ফুটবলের আকৃতি হয় গোল, কিন্তু ফুটবলের এক একটা পার্ট কেমন হয়? পঞ্চভুজ, পঞ্চভুজ বা ষড়ভুজ আকৃতির হয়, তাই না? পঞ্চভুজ বা ষড়ভুজ আকৃতির হয়। তো এইরকম থাকলে তখন এইটার টেনশন মেনটেন করা খুব সুবিধা হয়, সহজে ফেটে যায় না। তো তাহলে যখন কোনো একটা জিনিস গোল থাকে, গোল জিনিসটা গোল জিনিসটা ভেতরের একক গুলোর আকার কেমন হয়? পঞ্চভুজ আকৃতি বা ষড়ভুজ আকৃতি এইরকম হয়। তাহলে অ্যালভিওলাসও তো ফুসফুসের মধ্যে আছে এবং সবগুলো মিলে একটা গোল জিনিস। একটা অ্যালভিওলাসের আকৃতি কেমন হবে? পঞ্চভুজ আকৃতি বা ষড়ভুজ আকৃতি। তাহলে আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, আমাদের বইয়ে যেহেতু পঞ্চভুজ আকৃতি আঁকা আছে, আমরা আঁকার সময় পঞ্চভুজ আকৃতি করে আসবো, ক্লিয়ার? তারপর অ্যালভিওলাসের মধ্যে বাইরে থেকে কি আসে? অক্সিজেন আসে। অক্সিজেন নেয়ার সময়ে এই বাতাসের সাথে বিভিন্ন জীবাণু চলে আসতেও পারতো, তাহলে জীবাণু ধ্বংস করার জন্য কে থাকে? হ্যাঁ, চাকনি টাইপের কিছু, তো সে ধুলাবালি ঠেকাবে, কিন্তু জীবাণুকে মেরে ফেলে কোন কোষ? সে তো কোষের মধ্যে লাইসোজোম মেরে ফেলে, কিন্তু কোন কোষে লাইসোজোম বেশি থাকে? কোন কোষ প্রতিরক্ষা দেয়? কাছাকাছি গেছিলেন, সে তো রক্তকণিকা প্রতিরক্ষা দেয়, তাই না? সে তো রক্তকণিকা। তাহলে অ্যালভিওলাসের মধ্যে যেহেতু সবসময় অনেক বাতাস আসতেছে, অনেক বাতাসের সাথে অনেক জীবাণু আসতেই পারে, এইগুলোকে প্রতিরোধ করার জন্য এখানে শ্বেত রক্তকণিকা লাগবে, হোয়াইট ব্লাড কর্পাসল লাগবে। এই শ্বেত রক্তকণিকা গুলোর নাম হলো ম্যাক্রোফেজ। আমরা নাম শুনেই আসছি ম্যাক্রোফেজের। ম্যাক্রোফেজ এক ধরনের শ্বেত রক্তকণিকা। তাহলে ম্যাক্রোফেজ দেয়া লাগবে, এটা আরেকটা হিসাব। আর কি দেয়া লাগতে পারে? তোমার কি আইডিয়া? চলাচল। আরেকটা জিনিস দেওয়া যায় যে অ্যালভিওলাসের তো কিছু বাইরে আবরণ থাকবে, আবরণী কোষ থাকবে, তাহলে কিছু অ্যালভিওলাসের চারদিক দিয়ে আবরণী কোষ থাকবে। এই আবরণী কোষগুলো কি টাইপের আবরণী কোষ? আমরা পড়ে আসছি তো যে আবরণী কোষ 3 রকম হয়, 9 10-এ পড়ছি। স্কোয়ামাস আবরণী কোষ, কিউবয়েডাল আবরণী কোষ, কলামনার আবরণী কোষ। কিউবয়েডাল মানে হলো সেটা ঘনক্ষেত্রাকার,
কলামনার মানে আরো লম্বা, কলামের মতো। আর স্কোয়ামাস মানে মাছের আইসের মতো চ্যাপ্টা, এরকম। তাহলে অ্যালভিওলাসের মধ্যে থেকে যেহেতু বাতাসগুলো বের হওয়া লাগবে, তাহলে আবরণী কোষগুলো কি বিশাল বড় হলে বের হওয়া সুবিধা, না চ্যাপ্টা চ্যাপ্টা হলে তার মধ্যে দিয়ে বাতাস বের হওয়া সুবিধা? চ্যাপ্টা হলে সুবিধা। তাহলে অ্যালভিওলাসের আবরণী কোষগুলো হবে চ্যাপ্টা আকৃতির, এগুলোর নাম হলো আইসাকার, মাছের আইসের মতো, তাই আইসাকার বা স্কোয়ামাস আবরণী কোষ, এটা দেওয়া লাগবে। আর অ্যালভিওলাসটা তো সংকোচন প্রসারণ হয়, সংকোচন প্রসারণ করার জন্য কিছু তন্তু লাগে। আমাদের পেশি সংকোচন প্রসারণ হয় কেন? কারণ পেশির মধ্যে অনেক তন্তু আছে। তাহলে অ্যালভিওলাসও সংকোচন প্রসারণ হওয়ার জন্য এর মধ্যে তন্তু লাগে। এই তন্তুগুলোর নাম হলো কোলাজেন, কোলাজেন ও ইলাস্টিন তন্তু। তন্তুগুলোর নাম কোলাজেন ও ইলাস্টিন তন্তু। তাহলে আমরা একবার চোখ বুলাই, প্রথম থেকে আমরা কি কি বলছি, অ্যালভিওলাস আঁকানোর সময় কি কি চিন্তা করব? প্রথম কথা হলো পঞ্চভুজ আকৃতি করে একটা জিনিস আঁকবো। কেন পঞ্চভুজ হয় আমরা তো জানি। তারপরের কথা হলো এইটার ভেতরে ভেতরে কৈশিক জালিকা দেবো, কারণ কৈশিক জালিকা থাকে। তারপরে বাইরে থেকে আসা জীবাণু যাতে ধ্বংস করতে পারে সেজন্য ম্যাক্রোফেজ দেওয়া লাগবে, মানে শ্বেত রক্তকণিকা। তারপরে এই প্রাচীরের যে কোষগুলো আঁকবো, আবরণী কোষ, সেগুলো চ্যাপ্টা করে আঁকবো, একদম চ্যাপ্টা করে, কারণ এগুলো চ্যাপ্টা আকৃতির কোষ, স্কোয়ামাস কোষ। চ্যাপ্টা না হইলে সহজে তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হতে পারবে না। আর সর্বশেষ এর প্রাচীরে কিছু তন্তু দিয়ে দেবো, তাহলে এটা সহজে সেই তন্তুগুলো সাহায্যে সংশ্লেষণ হতে পারবে। তাহলে এই কয়েকটা জিনিস মাথায় রেখে চলো অ্যালভিওলাস আঁকাই। আচ্ছা, এখানেই আঁকাই, এই জিনিসটা পরে লাগবে। তাহলে পঞ্চভুজ করে আঁকবো। তোমাদের যদি হাতের মেজারমেন্ট ঠিক না থাকে, পরীক্ষায় যায় এরকম করে 5টা ফুটা দিবা, 5টা ফুটা দিয়ে তারপর শুরু করবা, তারপরে তাই করবে। হ্যাঁ, আমার এমনি মনে আছে। তাহলে পঞ্চভুজ আকৃতির একটা জিনিস আঁকলাম। এখন এইটা কি একটাই অ্যালভিওলাস না, এর আশেপাশে আরো অ্যালভিওলাস আছে? ওই যে ফুটবল আমরা একাই রাখছি ওরকমই থাকবে, তাই না? তাহলে এর পাশে আরো এরকম করে করে দিবা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এবার তোমরা আগে থেকে খাতা বের করে রাখো না? হুম, হুম, দেখো। এখন তাহলে এটা একটা পঞ্চভুজ আকৃতির অ্যালভিওলাস, তাহলে আমাদের একটা একটা ক্রাইটেরিয়া মিট আপ হয়েছে যে পঞ্চভুজ করে আঁকাইছি। এখন এখানে কি দেব? আবরণী কোষ দেব। আবরণী কোষ, আইসাকার আবরণী কোষ, মানে চ্যাপ্টা হবে। তাহলে চ্যাপ্টা করে কিছু আবরণী কোষ দিয়ে ফেলো। ধরো এই দিক দিয়ে এইরকম কিছু চ্যাপ্টা কোষ, একদম চ্যাপ্টা করে। এই জায়গায় কিছু এইরকম চ্যাপ্টা কোষ দিলেই হইল। এটা কিছু চ্যাপ্টা কোষ। একটা ফাঁকা রাখো, কেন কেন ফাঁকা একটু পর বলছি, যে কোনো একটা ফাঁকা রাখলেই হলো। তাহলে চারটায় আমি চারটা চ্যাপ্টাকৃতির আবরণী কোষ দিলাম। হ্যাঁ, এখানে দিয়ে দিই। এটা হলো চ্যাপ্টাকৃতির বা আইসাকার বা স্কোয়ামাস আবরণী কোষ। আর সাথে কি দেব? কোলাজেন এলাস্টিন তন্তু দেব, যাতে এটা সংকোচন প্রসারণ হতে পারে, তাই না? দিয়ে দাও, এই যে এরকম এরকম করে খালি দিলেই হলো। এগুলো হলো ধরো কোলাজেন ইলাস্টিন তন্তু। তাহলে এই তন্তুগুলো হলো কোলাজেন এবং ইলাস্টিন তন্তু। এখন এই কয়েকটা জিনিস হয়ে গেছে, আর কি কি দেওয়া লাগবে? একটা ম্যাক্রোফেজ দেওয়া লাগবে, একটা দিলেই হলো। ম্যাক্রোফেজটা ভিতরের দিকে থাকে, যাতে ভেতরের বাতাস তো আসবে ভেতরে, তাই না? ভেতরের বাতাসে যে কোনো জীবাণু থাকলে ধ্বংস করতে পারে। তাহলে এই জায়গায় এরকম করে একটা ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের আকৃতি কেমন হয়? এরকম ক্ষণপদ যুক্ত হয়, ক্ষণপদ যুক্ত। তো ক্ষণপদ যুক্ত হলে কি সুবিধা? যখন বাইরে থেকে কোনো জীবাণু আসবে, ধরো এটা একটা জীবাণু, এই জীবাণুটাকে ম্যাক্রোফেজ ক্ষণপদ প্রসারিত করতে পারে, এরকম করে ক্ষণপদ প্রসারিত করে। এটা আরেকটু প্রসারিত করে, এটা আরেকটু প্রসারিত করে, এটা আরেকটু প্রসারিত করে, এরকম করে একসময় জীবাণুটাকে গ্রাস করে ফেলে। বুঝতে পারছো? তো সেই জন্য ম্যাক্রোফেজে এরকম অনেক ক্ষণপদ থাকে। তাহলে এই যে জিনিসটা আঁকলাম, এই জিনিসটার নাম হলো ম্যাক্রোফেজ। এখন ম্যাক্রোফেজটা একরকমের শ্বেত রক্তকণিকা। এই ম্যাক্রোফেজটা কোথায় আছে? অ্যালভিওলাসে আছে। সেই জন্য এর নাম বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ, মানে অ্যালভিওলাসে থাকা ম্যাক্রোফেজ। আবার ম্যাক্রোফেজের কাজ কি? ফ্যাগোসাইটোসিস করা। সেই জন্য এইটাকে বলা হয় ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ।
তাহলে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ মানে ফ্যাগোসাইটোসিস করে এরকম অ্যালভিওলাসে থাকা ম্যাক্রোফেজ বা শ্বেতরক্ত এইটা। তাহলে এগুলো সব মানে মোটামুটি আমাদের দেয়া শেষ। এখন কৈশিক জালিকা দেয়া লাগবে একটা। কৈশিক জালিকাগুলো কোন দিক দিয়ে কিভাবে দিতে পারি? কৈশিক জালিকাগুলো দেখতে কিরকম হবে? তন্তুর ন্যায় হওয়ার কথা, কিন্তু আমি অ্যালভিওলাসটাকে প্রস্থচ্ছেদ করছি। প্রস্থচ্ছেদ মানে এই যে এই বরাবর কাটি ফেলছি। তো এই বরাবর কাটতাম তাহলে দেখতাম তন্তুর ন্যায় এরকম করে করে আঁকাতাম। কিন্তু আমি যদি একটা জিনিসকে এই বরাবর কেটে ফেলি তাহলে কেমন দেখা যাবে? প্রস্থচ্ছেদটা গোল দেখা যাবে, গোল দেখা যাবে। পাইপ কৈশিক জালিকা সেটাকে আমি প্রস্থ বরাবর কেটে ফেলছি, তখন এটা গোল দেখা যাবে। তাহলে এইখানে আমরা কৈশিক জালিকার প্রস্থচ্ছেদ পাবো, তাই না? তাহলে গোল করে প্রস্থচ্ছেদ আঁকায় হলো, এটা হলে কৈশিক জালিকাও শেষ। তাহলে গোল করে কৈশিক জালিকার প্রস্থচ্ছেদ। এখন কৈশিক জালিকার মধ্যে আবার তো রক্ত আছে, তাই না? এরকম করে কণিকা টনিকা দিতে পারো, নাও দিতে পারো, সমস্যা নেই, দেওয়া ভালো। এখানে ধরো শ্বেত রক্ত কণিকা আছে কিছু নিউক্লিয়াস যুক্ত, বা এখানে কিছু রক্তরস আছে, কিছু অনুচক্রিকা আছে, দেখাই দিলা, এই বই দেখবা দেখানো আছে, আমি আর তো কিছু দেখাতে গেলাম না। তাহলে এখানে কিছু রক্তনালী আছে, এইগুলো হলো মেইনলি কৈশিক জালিকা। এখন লাস্ট একটা জিনিস দেখো, আমাদের বেসিক সবকিছু আঁকানো শেষ। এখন এক্সট্রা করে আরেকটা জিনিস মনে রাখা লাগবে যে অ্যালভিওলাসের প্রাচীর তো সংকোচন প্রসারণ করার জন্য এখানে তো কোলাজেন ইলাস্টিন তন্তু আছেই, ভালো কথা। কিন্তু অ্যালভিওলাসের প্রাচীরের পৃষ্ঠটান যদি বেশি থাকে তাহলে কি সংকোচন প্রসারণ হতে পারে? পৃষ্ঠটান কি করো নাই? পৃষ্ঠটান ফিজিক্সে ভাসে, পৃষ্ঠটান কমায় দিলে ভাসে না বাড়ায় দিলে? আচ্ছা সবকিছু বাদ দিই, এখন যেহেতু টাইম নাই, মনে রাখবো পৃষ্ঠ টান বাড়লে এটা তো সহজে সংকোচন হবে না। পৃষ্ঠ টান বেড়ে গেছে, টান পৃষ্ঠ তখন একদম এইভাবে, ফিজিক্স বইয়ে এইভাবে বলা আছে যে পৃষ্ঠটা চাদরের মতো হয়ে থাকে, তাই না? এটাকে সহজে তো সংকোচন প্রসারণ করা যাবে না। শাহজাহান তপন স্যারের বইয়ে দেখবা লেখা আছে এইসব ভাষা। যাই হোক, বায়োলজির ক্ষেত্রে শুধু আমরা এইটুকু মাথায় রাখি, পৃষ্ঠ টান যদি বেশি থাকে মিলায় রাখি, পৃষ্ঠ টান বেশি থাকলে পৃষ্ঠটা টান টান থাকে, এটা সহজে সংকোচন হতে যাবে না। তাহলে এখানে পৃষ্ঠটান বাড়ানো লাগবে না কমানো লাগবে? কমানো লাগবে, কারণ বেশি থাকলে এটা তো সংকোচনই হবে না, প্রসারণ তো পরের কথা, ঠিক না? তো পৃষ্ঠটান কমানোর জন্য, পৃষ্ঠটানকে ইংরেজিতে বলা হয় সারফেস টেনশন, তাই না? পৃষ্ঠটানকে বলা হয়, পৃষ্ঠ মানে হলো সারফেস আর টান মানে হলো টেনশন, তাহলে পৃষ্ঠটানকে বলা হয় সারফেস টেনশন। তো এই জায়গাতে কিছু কোষ থাকে, এইরকম কোষ, একটু বড় ধরনের কোষ, কারণ এর মধ্যে অনেক লিকুইড থাকে, এরকম লিকুইড কিছু পদার্থ থাকে। এই যে লিকুইড পদার্থ, এই পদার্থটা প্রাচীরে থাকলে এই পদার্থটা পৃষ্ঠটান কমায় দেয়, পৃষ্ঠটান কমায় দেয়। পৃষ্ঠটান কমায় দিলে কি সুবিধা? তখন পৃষ্ঠটা সহজেই সংকোচন হতে পারবে, এবার সংকোচন হলে তখন বাতাস আসলে প্রসারণ হতে পারবে। কিন্তু যদি সংকোচনই না হয় তাহলে তো বাতাস আসলেও পরে আবার প্রসারণ হবে কিভাবে, ঠিক না? তাহলে এই পদার্থটা পৃষ্ঠ টান কমায় দেয়, পৃষ্ঠ টান কমায় দিলে এটা সহজেই সংকোচন প্রসারণ হতে পারবে। এই পদার্থটা যেহেতু পৃষ্ঠটান বা সারফেস টেনশন কমায় দেয়, সেই জন্যে এই পদার্থটাকে বলা হয় সারফেস টেনশন থেকে এইটার নাম বলা হয় সারফেক্ট্যান্ট। এটার নাম বলা হয় সারফেক্ট্যান্ট, কারণ এটা সারফেস টেনশন কমায় দেয়। এটুকুই অ্যালভিওলাসের গঠন। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি বলছিলাম একবার দেখে বলছিলাম, অ্যালভিওলাস গুলো পঞ্চভুজ আকৃতির হয়। পরীক্ষায় আসলে চিত্র আকারে এই কথাগুলোই লেখা লাগবে যে পঞ্চভুজ আকৃতির অ্যালভিওলাস হয়, এবং অ্যালভিওলাসের মধ্যে না, অ্যালভিওলাসের প্রাচীরে স্কোয়ামাস বা চ্যাপ্টা আকৃতির আবরণী কোষ থাকে, তাহলে সহজে এর মধ্যে দিয়ে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হতে পারে। তারপরে এর মধ্যে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে, এর কাজ হলো বাইরে থেকে যদি কোনো জীবাণু আসে সেই জীবাণুকে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধ্বংস করে দেয়। আর এখানে কি থাকে? এখানে কৈশিক জালিকা থাকে, কৈশিক জালিকাগুলোর মুখ দেখা যাচ্ছে এখানে, সেই জন্য আমরা গোল করে আঁকাইছি। এই কৈশিক জালিকা থেকে আবার আরেকটা প্রশ্ন হতে পারে যে কৈশিক জালিকাগুলো কোন ধমনী থেকে আসে, কোন শিরায় যে মিলিত হয়? আমরা তো জানি যে কোনো কৈশিক জালিকা তো কোষে থাকে। কৈশিক জালিকার কাজই হলো ধমনী, ধরো কোষে আসতেছে, আসার পরে ধমনীটা এরকম এরকম কৈশিক জালিকায় ভাগ হয়, কৈশিক জালিকা মিলিত হয়ে আবার শিরায় পরিণত হয়, তাই না? এটাই কাজ। বুঝতে পারছো কি? কৈশিক জালিকা তাহলে উৎপন্ন হয় কি থেকে? ধমনী থেকে, আর মিলিত হয়ে কি হয়? শিরা। তো এইখানে কৈশিক জালিকাটা কোন ধমনী থেকে আসছে? উত্তর হলো এটা ফুসফুস না, তাহলে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী থেকে উৎপন্ন হয়েছে। আর মিলিত হয়ে কোন শিরা তৈরি করছে? পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা তৈরি করছে। ফুসফুসীয় ধমনী থেকে উৎপত্তি, ফুসফুসীয় শিরায় গিয়ে শেষ। বই এই কথাগুলো লেখা আছে।
আর কি, আর হলো প্রাচীরে এইরকম কিছু এই যে কোষ থাকে, এই কোষের নাম হলো সেপ্টাল কোষ। এই কোষের নাম সেপ্টাল কোষ। সেপ্টা শব্দের অর্থ প্রাচীর, সেপ্টা শব্দের অর্থ প্রাচীর। তাহলে সেপ্টাই বা প্রাচীরে কোষ থাকে, সেজন্য সেপ্টাল কোষ। এবং এইখান থেকে যে পদার্থ বের হয় সারফেক্ট্যান্ট। কেন এটার নাম সারফেক্ট্যান্ট? সারফেক্স সেল জন্য না, সারফেস টেনশন কমায় জন্য সারফেক্ট্যান্ট। সারফেস টেনশন কমালে কি সুবিধা হয়? এটা সহজে সংকোচন প্রসারণ হতে পারে। তাহলে শেষ একটা প্রশ্ন করি তোমাদের। একটা ছোট বাচ্চা, একটা ছোট বাচ্চার মানে মায়ের পেটের মধ্যে আছে এইরকম বাচ্চা, এই বাচ্চার যখন 23 সপ্তাহ বয়স হয়, 23 সপ্তাহ, সেই সময় এই সারফেক্ট্যান্ট ক্ষরণ হওয়া শুরু হয়। তার আগ পর্যন্ত সারফেক্ট্যান্ট ক্ষরণকারী কোষ তৈরি হয় না, সারফেক্ট্যান্ট ক্ষরণ হয় না। তাহলে 23 সপ্তাহের আগে, 23 সপ্তাহ মানে প্রায় 4 মাসের মতো, সরি 6 মাসের মতো হয়, তার আগে যদি আমরা কোনো বাচ্চাকে মায়ের পেট থেকে বের করে ফেলি, তাহলে কি সে বাঁচতে পারবে না পারবে না? বাঁচতে পারবে। কেন? তোমার কি মনে হয় মুশফিক? পারবে না, কারণ সেপ্টাল কোষ 23 সপ্তাহের আগে বলছি, তখন তো সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরুই হয় নাই। সারফেক্ট্যান্ট ক্ষরণ যদি শুরুই না হয়, তাহলে তো ফুসফুস সংকোচন হবে না, প্রসারণও হবে না। তাহলে সংকোচন প্রসারণ না হলে বাচ্চাকে তুমি বাইরে বের করে রেখে দিবা, কিন্তু সে তো নিঃশ্বাসই নিতে পারবে না, তাই না? সাথে সাথে মারা যাবে। 6 মাস হইলে তারপর বাঁচে, 6 মাসের আগে না। সেটা তো উন্নত দেশে। আর আমাদের দেশে এইটাকে এইটাকে বলা হয় পিরিয়ড অফ ভায়াবিলিটি। আমাদের দেশের জন্য এটা 8 মাস। আমাদের দেশে ওদের যেরকম সাপোর্ট টাপোর্ট আছে, 6 মাসের বাচ্চা বের করে বাঁচায় ফেলতে পারে, আমরা 8 মাসের আগে। বোঝা গেছে? তাহলে 23 সপ্তাহের আগে কোনো বাচ্চাকে বের করা হলে সে বেঁচে থাকতে পারবে না। এই জন্য 23 সপ্তাহ বয়স পর্যন্ত মানুষের ভ্রূণকে স্বাধীন কোনো অস্তিত্বই ভাবা হয় না। আর উন্নত দেশে এই জন্য কেউ যদি অ্যাবর্শন করাতে চায়, গর্ভপাত, তাহলে 23 সপ্তাহ হয়েছে কিনা দেখা হয়। 23 সপ্তাহ যদি হয়ে যায়, তাহলে ধরা হয় যে না, এই বাচ্চাটার এখন জীবন চলে আসছে, এই স্বাধীন অস্তিত্বে একে আর অ্যাবর্শনের অনুমতি দেওয়া হয় না, কি হলে দেওয়া হয়।